আজকের এই ক্লাসটা আমাদের বইয়ের ইউনিট 11 রাইট ফর্ম অফ ভার্বস। আমরা এই ক্লাসটা আজকে আলোচনা করব কারণ এসএসসি এবং এইচএসসি দুইটা বোর্ড পরীক্ষার জন্যই এই ইউনিটটা অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক ছাত্রছাত্রী এই ইউনিটটাতে অনেক সমস্যায় ভোগে, যে কারণে আমরা একজন স্টুডেন্ট রাইট ফর্ম অফ ভার্বস আনসার করতে গেলে তাকে টেন্স ক্লিয়ার থাকতে হবে, সাবজেক্ট ক্লিয়ার থাকতে হবে, নাম্বার সিঙ্গুলার না প্লুরাল এটা ক্লিয়ার থাকতে হবে, পার্সন যেটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার এটা ক্লিয়ার থাকতে হবে। তখনই একজন স্টুডেন্ট রাইট ফর্ম অফ ভার্বস তারা আনসার করতে পারবে। যাই হোক, রাইট ফর্ম অফ ভার্বস ভালো করবে, পাশাপাশি তারা ইংরেজির যে একটা বেসিক এটাও তারা শক্ত করে গড়ে তুলতে পারবে। আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে ভার্বসের যে বিভিন্ন রূপ এইগুলো আসে। আমরা এই রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে ভার্বের B1, B2, V3 এই রূপগুলো বসাতে হয়, পাশাপাশি অক্সিলারি ভার্ব বসাতে হয়, পাশাপাশি এখানে টেন্স অনুযায়ী ভার্বের যে রূপের পরিবর্তন, এই অনেকগুলো বিষয় আমাদের ছাত্ররা আইডেন্টিফাই করতে পারে না যে এখানে কী করবে তারা। আমরা এই বিষয়গুলো আজকে এই লেসনে আমরা আলোচনা করে নেব। দেখি আমরা প্রথমেই যে রাইট ফর্ম অফ ভার্বসে কীভাবে একজন স্টুডেন্ট আইডেন্টিফাই করবে যে ভার্বের কোন রুলটা এখানে বসবে। প্রথমে কী করতে হবে, যেহেতু সাবজেক্ট ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়, তাই আমরা সাবজেক্ট থেকে একটা আইডেন্টিফাই করে ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। টেন্স দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট না ফাস্ট না ফিউচার টেন্স, এটা আমরা বুঝতে পারবো। আর সিগন্যাল ওয়ার্ডস কোনগুলো, যেমন ইয়েস্টারডে, টুডে, টুমোরো, জাস্ট নাও, এই যে কিছু ওয়ার্ড আছে বাক্যের মধ্যে থাকলে আমরা বুঝতে পারি যেটা আসলে ওই টেন্সের অন্তর্ভুক্ত। এইগুলো আমরা বুঝতে পারলে আমরা কারেক্ট ভার্বটা তখন আমরা বসাতে পারবো। অতএব রাইট ফর্ম অফ ভার্বস পারতে হলে একজন স্টুডেন্টকে অবশ্যই সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এটা বুঝতে হবে, টেন্সগুলো সম্পর্কে তার দখল থাকতে হবে, কোন সিগন্যাল ওয়ার্ডস থাকলে কোন টেন্সে যায় এটা তার আয়ত্তে থাকতে হবে। তখনই একজন স্টুডেন্ট ভার্বের কারেক্ট ফর্মটা সে বসাতে পারবে। পাশাপাশি ভার্বের যে বিভিন্ন রূপ আছে B1, B2, B3 এইগুলাও তাদেরকে বানান সহ কিন্তু এটা জানা থাকতে হবে, নাইলে রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু তারা আনসার করতে পারবে না। তাই আমরা বলবো যে স্টুডেন্টদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যাদের যে জায়গায় ঘাটতি আছে ওই ঘাটতিটা ফিল আপ করে নিতে হবে। রাইট ফর্ম অফ ভার্বসটা হচ্ছে যে বাক্যের টেন্স, সাবজেক্ট, নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্বের সঠিক রূপ বসানোর যে নিয়ম, এটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। অতএব রাইট ফর্ম অফ ভার্বস সংক্ষেপে যদি আমরা বলি যে যে শূন্যস্থানটা দেওয়া থাকবে ওই শূন্যস্থানে কোন ভার্বের রূপটা বসবে, এই সঠিক রূপটাকে আমরা আইডেন্টিফাই করতে হবে। এবং এটা কিসের ভিত্তিতে আমরা আইডেন্টিফাই করব? টেন্স, সাবজেক্ট, নাম্বার, পার্সন এবং ওই যে সিগন্যাল ওয়ার্ডস, এই সিগন্যাল ওয়ার্ডসগুলো দিয়ে আমরা ভার্বের সঠিক রূপটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আর এই যে নিয়মটা, এই নিয়মটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্বস। এখানে এইচএসসি পরীক্ষায় পেসিস থেকে 10টি ভার্ব পূরণ করতে হয়। এই 10টিতে 5 মার্ক থাকে। প্রথমে পুরো পেসিস পড়ে টেন্সটা বুঝতে হবে যে এই পেসিসটা আসলে কোন টেন্সের। যদি অতীতের কোনো টেন্সের পেসিস হয়ে থাকে তাইলে আমরা বুঝতে পারবো তাহলে যে B2 বা পাস্ট রুলই বেশি কাজ করবে। পাস্ট রুলের মধ্যে দুইটা আসবে, ওই ভার্বের পাস্ট ফর্ম অথবা ওয়াজ, ওয়ার এইগুলা দিয়েই সাধারণত অতীতকালের যে ফর্মগুলো এগুলো ফিল আপ করা লাগে। রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও ইম্পর্টেন্ট। অতএব এই টেন্সগুলো আমাদেরকে একটু ভালো করে গুরুত্ব দিয়ে দখলে নিতে হবে, তাহলে আমাদের পক্ষে রাইট ফর্ম অফ ভার্বসটা আনসার করা সহজ হবে। এখন আমরা বুঝতে পারলাম যে রাইট ফর্ম অফ ভার্বস কী এবং রাইট ফর্ম অফ ভার্বস কীভাবে আনসার করতে হয়। আমরা পরের পেসেজে যাই, পরের স্লাইডে যাই। পেসেজের যে স্ট্র্যাটেজিগুলো আছে 4টা ধাপে সমাধান করতে হবে। প্রথম ধাপে কী করতে হবে? পুরো প্যাসেজ একবার পড়তে হবে। পুরো প্যাসেজটা পড়ার পরে আমরা দেখব এটা কি অতীতের ঘটনা নাকি বর্তমান নাকি ভবিষ্যৎ। এটা বুঝতে হবে যে এটা আমাদের কোন টেন্সের মধ্যে এই প্যাসেজটা আসে। এটা বোঝার সহজ উপায় হলো কিছু কিছু লাইন থাকবে ওই টেন্সে, পাশাপাশি কিছু সিগন্যাল ওয়ার্ড থাকবে, যেমন ইয়েস্টারডে বা লাস্ট মান্থ, টুমোরো, এই ওয়ার্ডগুলো ধরলেই আমরা বুঝতে পারবো যে কোন টেন্সের মধ্যে আসে। স্টেপ 2তে আসে প্রতিটি ব্ল্যাঙ্কের আগে পরে সিগন্যাল ওয়ার্ড দেখো, যেমন ইয়েস্টারডে, জাস্ট,
সিন্স, ইফ, হাই টাইম এইগুলো যদি থাকে তখন আমরা টেন্স ধরতে পারবো। আবার সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এটা দেখতে হবে। যেমন সিঙ্গুলার হলে একরকম ভার্ব বসবে প্রেজেন্ট ইনডিফিনিটে, আবার প্লুরাল হলে একরকম ভার্ব বসবে। ইজ, এম, ইজ, আর অথবা ওয়াজ ওয়ারের ক্ষেত্রে এখানে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং আরেকটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে যেটা হয় যে এটা হচ্ছে চিরন্তন যে যুক্ত। যদি স্টেপ 4-এ আমরা দেখব যে প্যাসিভটা প্যাসিভ ভয়েসে আছে কিনা, কন্ডিশনালে আছে কিনা, জিরান্ড আছে কিনা বা পারফেক্ট রুলে আছে কিনা। যদি এটা থাকে তাহলে এটাও আমাদেরকে মিলাতে হবে, তখন আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসটা আমরা ধরতে পারবো। এই হলো 4টা দাগ। এখন আমরা যদি দেখি যে সিগন্যাল ওয়ার্ড অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, রেগুলারলি, এভরিডে, ডেইলি এইগুলো আছে, তখন বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন কি করতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস লাগাতে হবে, আর এম, ইজ, আর এগুলো আসবে। আর এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে রুলগুলো আছে পার্সন অনুযায়ী এইগুলা বসাতে হবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হি অলওয়েজ কামস লেট, সে সবসময় দেরিতে আসে, এটা তার একটা অভ্যাস। এই যে সিগন্যাল ওয়ার্ডগুলা, এই সিগন্যাল ওয়ার্ডগুলা ধরলেই আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে। যেমন অভ্যাস, চিরন্তন সত্য। এই যে সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য। আই গো টু স্কুল, এটা আমার নিয়মিত কাজ। হি অলওয়েজ কামস লেট, এটা তার একটা অভ্যাস। এই সবগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। এবং তখন আমরা কি করব, তখন আমরা ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা দিয়েই ভার্বটা ফিল আপ করার চেষ্টা করব। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 2টা টার্ম আছে, একটা অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে টু বি ভার্ব। এটা আমরা যখন টেন্স আলোচনা করব ওইখান থেকে ওইটা জানতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আনসারগুলা করার রুলগুলা কি, টেন্স থেকে এটা জানতে হবে। এখন আমরা যাই পরেরটাতে, পাস্ট ইনডিফিনিট টেন্স। যখন পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে তখন সাধারণত সিগন্যাল ওয়ার্ড হিসাবে থাকবে ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, ওয়ান্স। এই সিগন্যাল ওয়ার্ড যখন থাকবে তখন বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস B2 বসবে, অথবা ডিড নটের পরে B1 বসবে, অথবা কোয়েশ্চেন উইলের ডিড এর পরে সাবজেক্ট প্লাস B1 বসবে, অথবা যদি টু বি ভার্ব হয় ওয়াজ ওয়ার বসবে। প্যাসিভ ভয়েস হইলে ওয়াজ ওয়ারের পরে ভার্বের পিপি ফর্ম বসবে। এই হলো পাস্ট ইনডিফিনিটের রুল। আর কিছু উদাহরণ দেওয়া আছে এখানে। আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, এখানে ভার্বের পরে B2 ফর্ম। আই ডিড নট গো, আমি যাইনি বা গিয়েছিলাম না। ডিড নটের পরে B1 ফর্ম। ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে, এখানে ডিড অক্সিলারি, ভার্বের পরে ভার্বের B1 ফর্ম। এটা মনে রাখতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের হাবোধক বাক্যে সাবজেক্টের পরে B2, আর নাবোধক এবং প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের পরে ডিড নট অথবা ডিড আগে আসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম B1 ফর্ম। গেল ফার্স্ট ইনডিফিনিট টেন্সের রাইট ফর্ম অফ ভার্বসের রুল। এখন আসলো ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে যদি সিগন্যাল ওয়ার্ডের মধ্যে, সেন্টেন্সের মধ্যে যদি টুমোরো, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, ইন ফিউচার এইগুলা যদি থাকে তখন বুঝতে হবে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে আই আর উইর সাথে শেল বসবে, বাকি হি, সি, ইটের সাথে উইল বসবে, তারপরে বসবে ভার্বের B1 ফর্ম। নেগেটিভের ক্ষেত্রে উইল নটের পরে সবগুলোর সাথেই B1 ফর্ম। মনে রাখতে হবে, এটা ইজি। সব সাবজেক্টেই উইল ব্যবহার করা যায়। মডার্ন ইংলিশে যদি শেল আমরা ইউজ নাও করি, আয়ের সাথে ওইখানে উইল ব্যবহার করার সুযোগ আছে। যদিও আমাদের দেশে ব্রিটিশ ইংলিশটা চলে, শেল ব্যবহার করাটাই নিরাপদ। কয়েকটা উদাহরণ দেখি আমরা। আই শেল বা আই উইল গো টুমোরো, আমি আগামীকাল যাব। হি উইল নট গো, সে যাবে না। হি উইল বি হ্যাপি টুমোরো, সে আগামীকাল খুশি থাকবে। এটা হলো টু বি ভার্বের ফর্ম, আর প্রথমটা হলো অক্সিলারি ভার্বের ফর্ম। গেল ফিউচার ইনডিফিনিট টেন্সের রাইট ফর্ম অফ ভার্বসের সিগন্যাল ওয়ার্ডস এবং
কিভাবে ভার্বটা বসাতে হবে এটা আমরা দেখলাম। এখন আমরা যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সিগন্যাল ওয়ার্ড হিসাবে থাকবে এখন চলতেছে কাজটা, এটা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসে, যেমন এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে সিগন্যাল ওয়ার্ড এখানে কি থাকবে? নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে, এইগুলা যখন আসবে বাক্যের মধ্যে তখন বুঝতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে ওয়ার্ড লাইনটা। তখন আই এর সাথে এম, হি শি এর সাথে ইজ, উই ইউ দের সাথে আর, এইগুলার পরে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, যেমন হি ইজ রিডিং নাও। তাহলে আই এম ওয়ার্কিং অ্যাট প্রেজেন্ট, আমি বর্তমানে কাজ করছি, এই যে প্রেজেন্ট আছে এই কারণে আই এম ওয়ার্কিং এখানে বসতেছে। তাহলে এখানে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এইখানে সিগন্যাল ওয়ার্ড হচ্ছে হোয়াইল, হোয়েন প্লাস পাস্ট কন্টেক্সট থাকবে, এবং এখানে ওয়াজ ওয়ার বসবে এবং ভার্বের সাথে আইএনজি বসবে। পাস্টের কোনো একটা স্টোরি থাকবে এখানে, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াসের দুটোটা লাইনই সাধারণত ব্যবহৃত হয়। আই ওয়াজ রিডিং হোয়েন হি কেম, আমি যখন সে যখন এসেছিল তখন আমি পড়ছিলাম। এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, ওয়াজ ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখা যায় যে সিগন্যাল ওয়ার্ডের মধ্যে হচ্ছে জাস্ট নাও, জাস্ট, অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, এইগুলো যদি সিগন্যাল ওয়ার্ড বাক্যের মধ্যে থাকে তাহলে এটা বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3। হি হ্যাজ জাস্ট গান আউট, সে এইমাত্র বাইরে গেছে। এখানে জাস্ট আছে যে কারণে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর হ্যাভ আর হ্যাজ এর পরে সব সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে বা পিপি ফর্ম বসে, এটাকে অনেকে V3ও বলে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরে আসতেছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটাতে কি হয়? সাবজেক্টের পরে হেড আসে, হেডের পরে এখানে সব সাবজেক্টের ক্ষেত্রেই হেড আসবে, হেডের পরে V3 বসবে। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে সাধারণত একটা লাইন হয় পাস্ট ইনডিফিনিট আর একটা লাইন হয় পাস্ট পারফেক্ট। যেমন বিফোর অর্থ পূর্বে, বিফোরের পূর্বে থাকবে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে থাকবে পাস্ট ইনডিফিনিট। আর আফটার অর্থ পরে, আফটারের আগে থাকবে পাস্ট ইনডিফিনিট এবং আফটারের পরে থাকবে পাস্ট পারফেক্ট। এইভাবে পাস্ট পারফেক্ট টেন্সটাকে আমাদের আনসার করতে হবে। যেমন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর হি কেম, আমরা জানি আগে থেকেই যে বিফোরের আগে বসে পাস্ট পারফেক্ট টেন্স, যে কারণে এখানে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আর বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, হি কেম, সে এসেছিল। কোন কাজটা আগে হইল? সে আসার আগে আমি কাজটি করেছিলাম। পারফেক্ট টেন্সের কাজটা মনে রাখতে হবে সবসময় আগে হবে। ঠিক এই ঘটনাটাই নিচে আবার আফটার দিয়ে বোঝানো হয়েছে। এই ক্ষেত্রে পারফেক্ট টেন্স যাবে আফটারের পরে, পাস্ট ইনডিফিনিট আসবে আফটারের আগে। এই হলো পাস্ট পারফেক্ট টেন্সের রুল। তারপরে আসলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে যে লাইনটা এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে সাবজেক্টের পরে শেল, উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো আমি যাব। আরেকটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এটা হচ্ছে ইফের সাথে থাকবে পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে মোডাল অক্সিলারি ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর থার্ড কন্ডিশনালটা হচ্ছে ইফের সাথে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স এবং এর পরে থাকবে মোডালের পারফেক্ট, যেমন সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ এবং V3। এই হলো এখানে কন্ডিশনালের সেন্টেন্সের রুলগুলা। এইগুলাও আমাদের একটু জানা থাকতে হবে
রাইট ফর্ম অফ ভার্বস আনসার করতে গেলে আসলে প্রত্যেকটা নিয়মে এখানে আমি একটু টাচ দিয়ে যাচ্ছি যেন স্টুডেন্টরা বুঝতে পারে যে এই বিষয়গুলো জানা থাকলে আমাদের পক্ষে রাইট ফর্ম অফ ভার্বস আনসার করা সহজ হবে। এই বিষয়গুলোতে দুর্বলতা নিয়ে ইংরেজিতে ভালো করা যাবে না, এই বিষয়গুলোতে আমাদের দখল আনতেই হবে। কন্ডিশনাল সেন্টেন্সের পর আসতেছে উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো। এইগুলা যদি থাকে তখন কি হবে? যদি উইশ থাকে বা অ্যাজ ইফ থাকে, অ্যাজ দো থাকে, এখানে বাক্যের কিছু বিশেষ শর্ত থাকে, এগুলো আমাদেরকে পূরণ করতে হবে। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। আসলে আমার পক্ষে রাজা হওয়া সম্ভব না, কিন্তু আমি ইচ্ছা পোষণ করতেছি, যে কারণে এটা একটা অবাস্তব কল্পনা। এই কারণে এখানে আয়ের সাথে ওয়াজ না বসে এখানে ওয়ার বসছে। সাধারণত আয়ের সাথে ওয়াজ বসার কথা ছিল, কিন্তু এটা যেহেতু একটা অবাস্তব ভাবনা, এই কারণে এখানে আয়ের সাথে ওয়ার বসানো হচ্ছে। আবার এটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয় তখন কি হবে? আই উইশ আই হ্যাড বিন এ কিং, আমি যদি রাজা হতাম। যেহেতু এখানে হেড আছে, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট দিয়েও করা যায় এটা। আবার পাস্ট ইনডিফিনিট, উপরটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আবার অ্যাজ ইফ, অ্যাজ দো দিয়েও আছে। অ্যাজ ইফ হচ্ছে যেন, আসলে সত্য এটা না, অ্যাজ ইফ যেন সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। বাস্তবতা হচ্ছে সে আসলে সব কিছু জানে না, কিন্তু সে এমনভাবে কথা বলে যে সব কিছু সে জানে। এই ক্ষেত্রে যেটা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, তারপরের লাইনটা হয় পাস্ট ইনডিফিনিট। এটা বোঝার জন্য যে এটা আসলে রিয়েল লাইন না, এটা একটা আনরিয়েল লাইন। কারণ হি টক্স, সে এমনভাবে কথা বলে অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং। আসলে এখানে প্রেজেন্ট টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা বাস্তব না, এই কারণে এখানে অ্যাজ ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স চলে আসছে। বাস্তব নয়, এটা একটা কল্পনা বা পাস্ট ফর্ম ব্যবহৃত হয়, যে কারণে এটা একটা তার ভঙ্গিমা। বা অনেক সময় আমরা বলি যে সে এমনভাবে আচরণ করে যে সে একটা পাগল। আসলে সে পাগল না, তার আচরণটা এমন যে পাগল, আসলে রিয়েলি সে পাগল না। এই কারণেই এটাকে বলে মানে অ্যাজ ইফ সূত্রের মধ্যে বা অ্যাজ দো সূত্রের মধ্যে এটা পড়ে। এরপর আসতেছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম যদি হয় তখন সাবজেক্টের পরে ভার্বের বি টু রুল বসবে। মানে এটা মনে রাখতে হবে, এখনই আমাদের খারাপ অভ্যাস বদলানোর সময়। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। এই যে এখানে মানে সময়টা অতিরিক্ত অনেক চলে গেছে, এখন আর হাতে সময় নাই, যে কারণে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হচ্ছে। ইট ইজ হাই টাইম যখনই হবে তখনই মনে রাখতে হবে, তারপরে সাবজেক্টের পরে বি টু রুল বসবে। ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার হ্যাবিটস, এটা আরেকটা রুল, ওই যে ইনফিনিটিভের রুল আছে, যদি টু আসে তখন ভার্বের বেস ফর্ম বসবে। কারণ আমরা জানি টু একটা ইনফিনিটিভ, এটার পরে যখনই কোনো ভার্ব আসে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আরেকটা রুল আছে এখানে, উড রেদার হেড বেটার। এটা শুধু রাইট ফর্ম অফ ভার্বসের জন্য না, এটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আমাদের এটা কাজে লাগবে। সেম রুলই কন্ডিশনাল সেন্টেন্সের জন্য, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য সেম রুল। এই কারণে এই রুলটা অনেক লম্বা, আমি দীর্ঘ আলোচনা করে নিচ্ছি যাতে সবগুলা রুল এখানে কাভার হয়ে যায়। উড রেদার হেড বেটার যদি আসে, উড রেদার যখন আসবে তখন উড রেদারের পরে আসবে বি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই উড রেদার ডাই দেন ব্যাগ, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না। এই যে আই উড রেদার ডাই দেন ব্যাগ, এই যে উড রেদারের পরে ভার্বের বি ওয়ান ফর্ম বসলো, এখানে টু বসানো যাবে না। আর হেড বেটারের পরে বি ওয়ান বসবে, যেমন ইউ হ্যাড বেটার গো হোম নাও, তোমার এখন বাড়ি যাওয়াই ভালো, বা তুমি বরং এখন বাড়ি যাও। এই যে এখানে হেড বেটারের পরে ভার্বের বি ওয়ান ফর্ম বসলো, এই রুলটা আমাদের বসাতে হবে। এইখানে যদি আমরা টু দেই তাইলে কিন্তু এই লাইনটা ভুল হবে। জিরান্ডের যে নিয়মটা আমরা এখন আলোচনা করব, জিরান মানেই ভার্বের সাথে আইএনজি বসবে। নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমরা জানি যে ভার্বের সাথে
তিনটা নন ফাইনাইট ভার্ব আছে। নন ফাইনাইট ভার্বের মধ্যে একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা জিরান্ড, আর একটা হচ্ছে পার্টিসিপল। এখানে জিরান্ড ফর্মটা আসছে। উড ইউ মাইন্ড যখন হয় তখন এরপরে ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। ক্যান নট হেল্প এটা ভার্বের সাথে আইএনজি বসাতে হয় বাক্যের অর্থসঙ্গতি রেখে। কুড নট হেল্প ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। উইথ এ ভিউ টু, যদিও টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এইগুলা একটু ব্যতিক্রমী। এইগুলার পরে যখন ভার্ব আসবে তখন ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, কারণ এখানে টুটা প্রিপোজিশন, যদিও টুর পরে প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম থাকে, কিন্তু এইগুলো হচ্ছে ব্যতিক্রম রুল। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এইগুলার পরে যখন ভার্ব আসবে তখন ভার্বের সাথে আইএনজি দিতে হবে আমাদের। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এই যে এখানে মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়ে ওপেনিং হয়ে গেল। আই ক্যান নট হেল্প লাফিং, আমি না হেসে পারি না। আই ক্যান নট হেল্প লাফিং, এখানে হেল্পের পরে যখন আরেকটা ভার্ব আসলো, এটা আরেকটা নিয়মও আছে যে হেল্পের একটা ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসে তখন দ্বিতীয় ভার্বটার সাথে কি করতে হয়, আইএনজি লাগাতে হয়। হি ওয়ার্কস উইথ এ ভিউ টু মেকিং প্রফিট, এই যে উইথ এ ভিউ টুর পরে ভার্ব আসছে মেক, মেকটার সাথে আইএনজি লাগাতে হবে। আমরা দেখি তারপরে 14 নম্বর স্লাইডটা। ইউজ টু অথবা ইউজ টুর আগে যদি অক্সিলারি ভার্ব থাকে তারপরে ইউজ টু যদি আসে তখন কি হবে, যদি আইয়ের পরে সরাসরি ইউজ টু আসে তখন ভার্বের বেস ফর্ম বসবে। আই, এটা একটা অতীত অভ্যাস। আই ইউজ টু প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড, আমি ছোটোবেলায় ক্রিকেট খেলতাম, এটা অতীতের অভ্যাস কিন্তু এখন নাই। কিন্তু যদি এম ইউজ টু হয় তখন কিন্তু ভার্বের বি ওয়ান ফর্ম দিলে হবে না, তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আই এম ইউজ টু ওয়ার্কিং হার্ড, আমি প্রচুর পরিশ্রমে অভ্যস্ত। এই যে এখানে বর্তমান, এই কারণে এখানে ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি বসছে। মনে রাখতে হবে ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে না ভার্বের সাথে আইএনজি বসবে, এটা নির্ভর করে তার আগে অক্সিলারি ভার্ব আছে কি নাই। যদি অক্সিলারি ভার্ব থাকে ইউজ টুর আগে তাহলে আইএনজি বসবে, আর অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে বেস ফর্ম বসবে। এতটুকু মনে রাখলেই আমাদের এই রুলটা আনসার করা সম্ভব হবে। এরপরে আসতেছে প্যাসিভ ভয়েস। যখন প্যাসিভ ভয়েস আসবে আমরা জানি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের সব সময় পিপি ফর্ম বা ভি3 ফর্ম বসে, আর প্রত্যেকটা ভার্বের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের জায়গায় টু বি ভার্ব বসাতে হবে। মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েস থেকে যখনই আমরা প্যাসিভ ভয়েস করব তখন আমরা ওই অক্সিলারি ভার্বটার জায়গায় কি করতে হবে, ওই টেন্সের টু বি ভার্ব বসায়ে তারপরে গিয়ে আমাদের প্যাসিভ ভয়েসের জন্য বি3 ফর্ম বসাতে হবে। আমরা যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ জানবো, এটা আমাদের বইয়ে একটা চ্যাপ্টারে আছে, এই নিয়মটা আমরা ভালো করে এখানে বিস্তারিত আলোচনা করব। এখানে জাস্ট আমরা শর্টকাট একটা নিয়ম দিয়ে রাখলাম যে প্যাসিভ ভয়েস হতে গেলেই আমাদেরকে কি করতে হবে, এখানে অবজেক্ট আর সাবজেক্ট হয়ে আসবে, তারপরে ওই টেন্সের টু বি ভার্ব বসবে, তারপরে বসবে ভার্বের বি3 ফর্ম, তখনই আমাদের প্যাসিভ হয়ে যাবে। এবং প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব টেন্সের ক্ষেত্রেই, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও ভার্বের পিপি ফর্ম বসাতে হয়। এখন দেখি আমরা কিছু স্পেশাল এগ্রিমেন্ট রুল আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেমন ইচ, এভরি, ওয়ান অফ, এইগুলা যদি থাকে প্লুরাল, নাউন প্লুরাল হলেও ভার্ব হবে সিঙ্গুলার। ওয়ান অফ দ্য বয়েজ, এই যে বয়েজ, অনেকে এই বয়েজ দেখলে মনে করবে যে কি এই বয়েজের কারণে মনে হয় সাবজেক্টটা প্লুরাল হবে না, সাবজেক্টটা আসলে এই জায়গায়, এই যে ওয়ানে, এই অফের পরে কিন্তু সাবজেক্ট না, অফের পরে কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে অফের আগে, অফ এর পরে যেটা এটা কিন্তু সাবজেক্ট না, যে কারণে এখানে ইজ বসছে। এইটা হচ্ছে এখানে ইচ, এভরি, ওয়ান অফ, এগুলার রুল। ইচ অফ দ্য স্টুডেন্টস, এই যে স্টুডেন্টের সঙ্গে এস আছে, আমরা মনে করতে পারি যে এখানে মনে হয় আর বসবে যেহেতু স্টুডেন্টস আছে, না, এখানে আসলে সাবজেক্টটা হচ্ছে এই যে অফ, এই অফের যে আগের অংশটা এটা হচ্ছে সাবজেক্ট। ইচ মানে প্রত্যেক, যেহেতু প্রত্যেক মানে সিঙ্গুলার, এই কারণে এখানে ইজ বসবে। আবার মেইন সাবজেক্টের ক্ষেত্রে রুল দেখি, এজ ওয়েল এজ,
টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পাইন্ড বাই, এইগুলো যখন থাকবে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। দ্য টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস আছে, স্টুডেন্টসের জন্য কিন্তু নিয়ম মতো এইখানে ওয়ার বসার কথা, কিন্তু না, এই যে অ্যালং উইথ এবং ওই যে টুগেদার উইথ, এইগুলার প্রথম সাবজেক্ট, এইগুলার আগে যে সাবজেক্ট থাকবে এটা অনুযায়ী বসবে অক্সিলারি ভার্ব। এই যে এখানে ভার্ব বসছে, দ্য টিচারের সঙ্গে কি বসছে, এখানে বসছে টু বি ভার্ব ওয়াজ প্রেজেন্ট। আবার ভার্বের সাথে জিরান যখন হবে বা ইনফিনিটিভ হবে বা ক্লোজ যখন হবে তখন ভার্বের সাথে আইএনজি হবে। আর টু থাকলে যদি ভার্ব বসে তখন সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার হবে, যেমন ওয়াকিং, এই যে জিরান, এইটা জিরান্ড হয়ে এটা সাবজেক্ট হিসাবে পড়ছে এখানে নাউন হিসাবে, জিরান, জিরান্ড হবে যখন তখন ভার্ব হবে সিঙ্গুলার। আবার টুও যখন ইনফিনিটিভটাও যখন ভার্বের সাবজেক্ট হিসাবে বসবে এখানে এসে ইনফিনিটিভ ভার্ব, তখনও এখানে সাবজেক্ট হবে সিঙ্গুলার। এখানে কিছু কমন মিস্টেক্স দেওয়া আছে, কমন যে মিস্টেকসগুলা আমাদের স্টুডেন্টরা করে, হি গো টু স্কুল, আসলে হি গো টু হবে না, হি গোজ টু স্কুল, এটা একটা কমন ভুল, স্টুডেন্টরা এটা প্রায়ই করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। সবাই এই নিয়মটা মুখস্থ, কিন্তু এই জায়গাটাতে এসে স্টুডেন্টরা ভুল করে, আমরা যেন এটা মনে রাখতে পারি, এটা খেয়াল রাখতে হবে যে হি গো টু স্কুল হবে না, হি গোজ টু স্কুল হবে। আর একটা কমন ভুল করে আই ডিড ওয়েন্ট দেয়ার, ডিড ওদে আবার ওয়েন্ট ওদে, এখানে আসলে ডিড হবে না, শুধুমাত্র সাবজেক্টের পরে ভার্বের B2 ফর্ম বসবে, আই ওয়েন্ট দেয়ার, এখানে দুইটা পাস্ট ফর্ম বসবে না। হি ডিড নট ওয়েন্ট, এখানে ডিড নট দেওয়ার কারণে এখানে আর ওয়েন্ট বসবে না, এখানে ডিড নট দেওয়ার কারণে এখানে গো বসবে, এটা মনে রাখতে হবে। আবার আই হ্যাভ গো টু স্কুল, এখানে হ্যাভ দিলেই মনে রাখতে হবে যে ভার্বের হয় পিপি ফর্ম দিতে হবে অথবা হ্যাভ তুলে দিয়ে আই গো টু স্কুল দিতে হবে, মনে রাখতে হবে প্রেজেন্ট সিম্পল হইলে। কমন মিস্টেকের মধ্যে আরেকটা আছে আই হ্যাভ গান yesterday, যেহেতু এখানে yesterday আছে, yesterday থাকলে এটা প্রেজেন্ট পারফেক্টে যাওয়ার সুযোগ নাই, এটা পাস্ট ইনডিফিনিটে যাবে। আই ওয়েন্ট yesterday, এখানে ভার্বের B2 ফর্ম দিতে হবে। এটা কমন কিছু মিস্টেক আমরা আলোচনা করলাম। এখানেও কিছু কমন মিস্টেক আছে। ইফ ইউ কাম আই উড গো, তাহলে ইফ ইউ কাম আই উইল গো, এখানে যেহেতু প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট, এখানে উড হবে না, এটা একটা ফার্স্ট কন্ডিশনালের মধ্যে পড়ে। 8 নম্বর আছে ইফ আই ওয়াজ ইউ, এখানে ইফ আই ওয়াজ, আমি যদি তুমি হতাম, এটা একটা অবাস্তব আশা, এই কারণে আই এর সাথে ওয়াজ বসবে না, এখানে অবাস্তব আশা বিধায় এখানে ইফ আই ওয়ার ইউ হবে, যদিও আই এর সাথে ওয়াজ বসার কথা, কিন্তু এই ক্ষেত্রে ওয়ার বসবে কারণ এটা একটা অবাস্তব কল্পনা, আনরিয়েল কন্ডিশন। কমন মিস্টেক এখানে আছে আই উইশ আই ওয়াজ এ কিং, এখানে ওয়াজ দিলে তো নিজে কিং হয়ে যেতাম, আসলে কিং হওয়ার স্বপ্ন না, এটা একটা অবাস্তব কল্পনা, এই কারণে এখানে আয়ের সাথে ওয়ার বসবে। আবার ইট ইজ হাই টাইম উই গো হবে না, এখানে ইট ইজ হাই টাইম মানেই এখানে আই ওয়েন্ট উই ওয়েন্ট বসতে হবে, B2 ফর্ম বসতে হবে। আরেকটা কমন মিস্টেক আছে এখানে আই ইউজ টু ওয়েন্ট, ইউজ টুর পরেই ভার্বের বেস ফর্ম, এখানে গো দিতে হবে। আই এম ইউজ টু যখন এম থাকবে ইউজ টুর আগে তখনই কী করতে হবে, ওয়ার্কের সাথে ওয়ার্কিং দিতে হবে, ওয়ার্ক দিলেই ভুল হয়ে যাবে। মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি আশা করি। আরও কিছু কমন মিস্টেক আছে এখানে, আমরা যখন পড়তে যাব, ক্লাসটা আর লম্বা করতে চাচ্ছি না, আরও যদি লম্বা করি তখন অনেকেরই অসুবিধা হবে ক্লাসটা। আমি এখানেই ক্লাসটা শেষ করলাম, যে আমাদের ক্লাসগুলো এখানে এই কারণেই রাখলাম যে আসলে পেসিসের যে ফর্মুলা এটা আমাদের মনে রাখতে হবে। প্রথমে পেসিস পড়তে হবে, ঘটনা পাস্ট না প্রেজেন্ট বুঝতে হবে, ব্ল্যাঙ্ক যে শূন্যস্থান যে আছে এটার আগে পিছের ক্লু দেখতে হবে, ব্র্যাকেট ভার্বের ফর্ম ঠিক করতে হবে, ইয়েস লাগাতে হবে, B2 B3 কোনটা বসবে, নাকি আইএনজি বসবে নাকি পেসিভ ভয়েসে আছে এটা চেক করতে হবে। এইগুলো যদি আমরা ঠিক রাখতে পারি আশা করি আমাদের পক্ষে রাইট ফর্ম অফ ভার্বসে ফুল আনসার করা, ভালো মার্কস পাওয়া, শুধু তাই নয় আমরা ইংরেজিতে ভালো একটা দক্ষতাও আনতে পারবো, এইটা আমাদের পক্ষে সম্ভব। রাইট ফর্ম অফ ভার্বসটা যদি আমরা ভালোভাবে শিখি, এখানে মনে রাখতে হবে এখানে কিছু সিগন্যাল ওয়ার্ডস দেওয়া আছে, কোনটা কোন টেন্সের মধ্যে যাবে এটা আমরা একটু পজ করে করে দেখে নিব।
আর বিশেষ কিছু লম্বা করলাম না, আমাদের এই ক্লাসটা এটা অনেক লম্বা একটা ক্লাস, যারা দেখবে অনেক ধৈর্য নিয়ে দেখতে হবে। আর এটা আসলে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস এই কারণেই যে 8, 9, 10, 11, 12 সবগুলা ক্লাস এটা আছে। আর শুধু রাইট ফর্ম অফ ভার্ব শিখলে রাইট ফর্ম অফ ভার্বসই না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও শেখা হয়ে যাবে, কমপ্লিটিং সেন্টেন্সও শেখা হয়ে যাবে। এক রুলে আমার অনেকগুলা প্রশ্নের আনসার হয়ে যাবে। তাই আমি বলবো যে এই ক্লাসটা একটু ধৈর্য ধরে সবাই দেখার জন্য। আজকের ক্লাসটা এখানেই রাখলাম, এটা একটা লম্বা ক্লাস, এটা ধৈর্য নিয়ে সবাই দেখতে হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানালে আমরা উত্তর দিয়ে দিব, কমেন্ট বক্সে জানিয়ে দিলে হবে।